ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, আগেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসির তৎপরতা আগে থেকেই দেখছি। সেই সঙ্গে ইতিমধ্যে ইসি নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে, কিন্তু তারপরও নির্বাচন কেন্দ্রিক সন্দেহ সংশয় কেন কাটছে না? পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক দলগুলোর একের পর এক নতুন নতুন দাবি উত্থাপন হয়। প্রশ্ন এসেছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন হবে কি? এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। সেই সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়ে। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে অভিন্ন প্রশ্ন রাখতে চাই। আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক বাস্তবতা দেখছি, আমরা নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নির্বাচন কমিশনেরও দেখছি, সরকারের তরফ থেকেও ঘোষণা এসেছে, তারপরও দেখছি যে নির্বাচনের সন্দেহ সংশয় কাটছে না। এর নেপথ্যে আসলে কি কারণ দেখেন? কামাল উদ্দিন সবুজ। ধন্যবাদ। প্রথমে কথা হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি যেমন চলছে, আবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়াও কিন্তু আছে। প্রক্রিয়া বলি, ষড়যন্ত্র বলি, যাই বলি না কেন, এবং এটা কিছু কিছু সিমটমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গত পরশুর যে ঘটনাটা ঘটেছে, যে ডাকসুর সাবেক ভিপি নূরের উপর যে হামলা হয়েছে, সেটাকে কেন্দ্র করে দেখেন রাজনৈতিক মাঠ কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এবং এটাকে আপনি হঠাৎ করে খেয়াল করে দেখেন যে এই যে জাতীয় পার্টির সঙ্গে এই যে ঘটনাটা হয়েছে নূরের সঙ্গে, এবং যাকে একেবারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একেবারে লাঠিপেটা করে একেবারে এখন উনি আইসিইউতে আছেন, আমরা জানি সবাই, এবং তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন ছিল, এখন মনে হয় একটু ভালোর দিকে আছে। তো কথাটা হচ্ছে যে এই ধরনের এটা কিন্তু এখন সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মানে এই ধরনের মানে যে তার উপর যে হামলা চালিয়েছে সেটা নিন্দা জানিয়েছে, এবং বলেছে যে যেই হোক না কেন এটা ছাড় পাবে না তার। কিন্তু বাট আজকে 2 দিন হয়ে গেছে, এখনও কোনো দৃশ্যমান আমরা কিছু দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে। কিন্তু আবার দেখেন সরকার আইএসপিআর যে বক্তব্যটা আছে সেটা কিন্তু সরকারের বক্তব্যের সঙ্গে একটু বেমানান আছে। তো এবং আবার দেখেন আজকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যিনি আমাদের যে উপদেষ্টা আছেন সজীব, যিনি সরকারেরই অংশ এবং একজন প্রভাবশালী উপদেষ্টাও মনে করা হয় ওনাকে, উনি বলছেন যে নূরের উপর হামলা এবং সরকারকে নিতে হবে। উনি নিজেই কিন্তু সরকারের পান, আবার উনি বলছেন। তাহলে এটারও যদি বিশ্লেষণ করি, তাহলে সরকারের ভিতর থেকে আরেকটা সরকার কি আছে? এটা কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলও ফেসবুকে পোস্ট করেছিলেন যে ভিপি নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি আসতেছি। আইন উপদেষ্টা নিজে বলছেন, সজীব বইতে ওনার দুজনে কিন্তু উপদেষ্টা, কিন্তু সরকার তারাই বলছেন। তাহলে তারা কাদের কাছে বলছেন? জনগণ বলবে, রাজনৈতিক দলগুলি বলবে, যারা রাজনীতি মানে নূরের যারা আক্রান্ত হয়েছে তারা দাবি করবে সরকারের কাছে। কিন্তু সরকারই বলছে যে এটা আপনার কি বলে, সরকারের কাজ কি প্রতিবাদ জানানো? না, সরকারের কাজ প্রতিবাদ না, প্রতিবাদ জানানো তো সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা তো ঘটতে দেওয়া উচিত ছিল না। কারণ এই ধরনের একটা ঘটনা যেখানে ঘটবে, এটা কিন্তু আকস্মিকভাবে হয় নাই। কারণ আবার দেখেন আজকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন এটা পরিকল্পিত, এবং অনেকেই পরিকল্পিত মনে করেন। এটা নানা পরিকল্পনার পেছনে কে রয়েছে আসছি। উনি বলছেন যে এটা পরিকল্পিত। তাহলে যে এই পরিকল্পনা যদি অংশ হয়ে থাকে, সরকার যারা থাকেন তাদের গোয়েন্দা সংস্থা থাকে, তাদের নানা ধরনের অ্যাপারেটাস থাকে এই ধরনের তথ্যগুলি পাওয়ার জন্য। সেখানে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ পাশাপাশি ওখানে গেল, ওখানে আপনার কি বলে ওরা দুইটা মানে অবস্থান করছে, দুইটি দল। আপনার সরকার জানে না, হঠাৎ করে এরকম একটা মানে ঘটনা ঘটলো, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন একটি রাজনৈতিক দলের নেতাকে মারতে হবে সেটা আমরা বুঝতে পারছি না। এগুলি নিয়ে নানা আলোচনা আছে। বাহিনী হঠাৎ এত হার্ড লাইনে কেন গেল? না, হার্ড লাইনে গেছে এখন তো যেহেতু সরকার বলছে যে সরকার নিজেই এটার আপনার কি বলে মানে কি বলে মানে তদন্ত চাচ্ছে, তদন্ত বিচারিক তদন্ত। আপনি জানেন যে তদন্ত করা হবে, সরকার নিজেই বিচার বিভাগীয় তদন্তের কথা জানিয়েছে, বিচারিক তদন্ত হবে। এখন কথা হচ্ছে যে তাহলে সরকারের ভিতরে আমরা যে সোর্সের মধ্যে ভূত আছে কিনা এটা একটা ব্যাপার। আমার ধারণা যে সরকারের ভিতরেই একটা অংশ, এক উপদেষ্টা তীব্র প্রতিবাদ জানাচ্ছে, আরেক উপদেষ্টা বলছে সরকারকে নিতে হবে। তাহলে উপদেষ্টা পরিষদের সমন্বয়হীনতাই কি দৃশ্যমান কিনা?
দৃশ্যমান তো বটেই, এটা শুধু এই ঘটনার মধ্যে দিয়ে নয়, এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে যেটার মধ্যে দিয়ে আমরা অনেকবার বলেছিও যে সমন্বয়হীনতা ছিল এবং তাদের মধ্যে মতের ভিন্নতা ছিল এবং তাদের কার্যক্রমের ভিন্নতাও আছে। কিন্তু এটা তো একটা সরকার যখন একটা সরকার হিসেবে কাজ করে তখন কিন্তু এইভাবে করতে হয় না, এটা নিয়ম না। আর এখন এই গভর্নমেন্ট যেটা করছে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যায়। তাই আমাকে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা উত্তর যে এর পিছনে কারণ কি। এর পিছনে কারণ একটা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, যেটা রোজার আগে হবে, যেটা আপনি বলেছেন যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি আছে, আবার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে তাদের সকল প্রস্তুতি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আগামী এই নির্বাচনের পরে উনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান, এগুলো আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেই নিয়ে সংখ্যাটা কিন্তু কাটছে না। নির্বাচন যত দ্রুত এগিয়ে আসছে, আমাদের তো বাংলাদেশের মানুষের মধ্যে এটার একটা প্রাণচাঞ্চল্য আমরা লক্ষ্য করার কথা, কিন্তু সেই প্রাণচাঞ্চল্যটা নাই কিন্তু। এবং আবার বিএনপির মতো একটা বড় সবচেয়ে বড় সর্ববৃহৎ রাজনৈতিক দল তারাই বলছে যে এই সরকারের ভিতরে কেউ কেউ আছে যারা নির্বাচনকে বানচাল করতে চায়। তাহলে বিষয়টা হচ্ছে যে, এবং দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু নির্বাচনকে বানচাল না করার জন্য সরকার একাই কিন্তু না করাটা জনগণ এবং রাজনৈতিক দলগুলিকেও কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে হবে উনি বলছে। তাহলে উনিও কিন্তু উনার মধ্যে সংখ্যাটা রয়ে গেছে, কথাটা বোঝা যাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে যে 5ই আগস্টের যে ফেসিবাদী সরকারের ফেসিবাদের পতন হলো, তারা আবার যে সক্রিয় হয়ে উঠেছে এটা কিন্তু স্পষ্ট। এটা কিন্তু রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের মুখ দিয়ে এটা স্পষ্ট হচ্ছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে, কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বক্তব্য আপনি স্পষ্ট দেখেন। জাতীয় পার্টি গত কয়েক মাস কিন্তু কোনো খবর নাই, কিন্তু হঠাৎ করে আপনার ওদিন গেল এবং তাদেরকে কে ব্যবহার করছে এবং কি কারণে ব্যবহার করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আগামী যে নির্বাচন হবে, যারা বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের পুনরুত্থান যে আমরা দেখছি যে পুনরুত্থানের যে একটা প্রক্রিয়া চলছে সেটা যে না হয়, তারা এটার পিছনে দেশি বিদেশি আপনার এই চক্রটা আছে সক্রিয়, তারা অনেক বেশিভাবে সক্রিয় হয়েছে। কিছুদিন আগে দেখেন ৭১ মঞ্চ নামে একটি ঘটনার অবতারণা হয়েছে, আমরা জানি, সেটার ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা না করি। এগুলি পার্ট অফ সিরিজ অফ অ্যাক্টস, একটা সার্টেন একের পর এক ঘটনাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আমি বিচ্ছিন্ন ঘটনা এগুলো সবগুলো পরিকল্পনার অংশ হিসেবে হচ্ছে বলেই আমি মনে করি এবং অনেকেই মনে করেন। বাংলাদেশের রাজনীতি, আমি অনেক রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছি, ওনারা সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো এমন অনেক পরিকল্পনা হতে পারে, কিন্তু সরকারের তরফ থেকে বা গোয়েন্দাদের তরফ থেকে সচেতনতা কতটুকু দেখেন? আমার যেটা মনে হচ্ছে যে আলামতগুলি দেখা যাচ্ছে সেটা থেকে মনে হচ্ছে যে আমি যেটা বললাম, সরকারের ভিতর আরেকটা সরকারের প্যারালাল একটা সরকার মনে হয় কাজ করছে। প্যারালাল সরকার কি সরকারকে নিয়ন্ত্রণ করছে? না, নিয়ন্ত্রণ করছে কিন্তু কাজ করছে। এবং কে কোথায় কেউ এখানে জয়ী হয়, এই আলোচনাটা তোমরা দীর্ঘদিন ধরে শুনছি না যে সরকারের কিন্তু ভিতরে আরেকটা সরকার আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং সম্প্রতি কিন্তু বিএনপি মহাসচিব নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে সরকারের ভেতরের একটা অংশ চাইছে না গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। আমি তো সেই কথাই বললাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বলছেন যে তারাই সরকারের ভিতরেরই একটা অংশ চায় না যে নির্বাচন হোক। এদের সঙ্গে সরকারের বাইরে যারা আছে, যারা ফেসিবাদী, তারা মনে করে যে নির্বাচনটা হওয়া উচিত না, তাদের দেশি বিদেশি যেই এটা আছে সমর্থকরা আছে, দেশেও আছে বিদেশেও আছে, তারাও এটার সঙ্গে যুক্ত। আমার ধারণা ইনডাইরেক্টলি আমার মনে হয় এটা যুক্ত এবং একইভাবে এই কাজগুলি সরকারের ভেতরের একটি অংশ যদি যুক্ত থাকে তাহলে সামনের দিনের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি দেখেন না, আপনি তাহলে আইএসপিআর এর বক্তব্যের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের বক্তব্য কেন ডিফার করবে আপনি আমাকে বলেন? সেটার মধ্যে তো একটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু বলছে না, সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে উনি আক্রান্ত হয়েছেন। কিন্তু আপনার আইএসপিআর এর আপনার ইয়েটা দেখেন, প্রেস রিলিজটা দেখেন, সেখানে কিন্তু এই কথা নাই। কিন্তু সেখানে কিন্তু অন্য একটা কথা আছে। কিন্তু আইএসপিআর বা বাংলাদেশের সামরিক বাহিনী তারা তো সরকারের পার্ট, সরকারের অধীনে, কিন্তু স্পষ্টত কতগুলি জিনিস দেখা যায় যে ওগুলো ইনকোহেশন নাই, কোথাও যেন গলদ আছে। সেটা অনেক আলোচনা হইতে পারে, কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে এর মধ্যে দিয়ে দেখেন যারা 5ই আগস্টের ফেসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করলো, তাদের মধ্যে যে অনৈক্যের সুরটা যেটা আমরা দেখতে পাই বিএনপি, জামাত এবং এনসিপি বিশেষ করে,
সেটাও কিন্তু অনেককে ভাবিয়ে তুলছে। কারণ তারা অনেকেই মনে করে যে এদের মধ্যে যদি এই ধরনের অনৈক্য চলতে থাকে তাহলে ওই যে কথা বারবার ঘুরে ফেসিবাদ করবে। কারণ তারা যদি যে কথা আজকে বর্তমান পরিস্থিতিতে কিন্তু বক্তব্য আছে, জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে সামনের দিনে, সেই আলোচনাটাও এসেছে। সে বিষয়ে আলোচনা করতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি কামাল উদ্দিন সবুজ। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দল চায় আগামী নির্বাচনকে বানচাল করতে, এজন্য হঠাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এর আগে আমরা ভিপি নুরের আহত হওয়ার ঘটনায় দেখেছি আইন উপদেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলেও এমন ঘটনা ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে, এর দায়িত্ব সরকারকে নিতে হবে। তীব্র প্রতিবাদ কিংবা অভিযোগ করা, সেটি কি আসলে সরকারের দায় মুক্তি দিবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক সবুজ ভাই। এই মুহূর্তে যারা আপনার এই শো দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি যদি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, তা আইন শৃঙ্খলা বাহিনীর স্বাস্থ্য মোটেই ভালো নেই। এই মুহূর্তে অন্তত দেশের 4টি বিশ্ববিদ্যালয় খুব উত্তপ্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গন আবার কেন উত্তপ্ত হয়ে গেল? এখানে অন্য কোনো সমীকরণ আছে কিনা? দেখেন, সমীকরণ তো অবশ্যই আছে। দেখেন, সমীকরণটা আপনি যদি মিলান, যে নির্বাচনের পক্ষ ডাকসু নির্বাচনের আমরা দেখেছি যে এক ধরনের প্রস্তুতি চলছে, সবকিছু মিলিয়েই এই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, তাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন, আমি ওনার সাথে ওই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি হওয়া এটা যেরকম সত্য, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য উনি যে কথাটা বলেছেন সেটিও কিন্তু সত্য কথা বলেছেন। চাইলেই আইন শৃঙ্খলা বাহিনী রাতারাতি সক্রিয় হয়ে যাবে না। আপনাকে সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দল যারা 24-এর লড়াই করলো, 24-এর চেতনার একটা বাংলাদেশ দেখতে চায়, তাদের মধ্যে একেবারে দৃশ্যমান অনৈক্য, এই অনৈক্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল চাঙ্গা করবে না, বরং এটাকে আরো দুর্বল করবে। এবং সেই ঘটনাই কিন্তু ঘটছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি খুবই ক্ষুদ্রতর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে প্রভিসি আহত, শিক্ষক আহত, আমার ছাত্র বন্ধুদের প্রতি যে নির্মম আহত করা হয়েছে, একজন শিক্ষক হিসেবে আমার খারাপ লাগছে। হ্যাঁ, অন্যায় করলো, কিন্তু এটি তো সত্য, এই ছাত্ররা আছে বলেই তো যারা হামলা করে ছাত্রদেরকে আহত করলো তাদের ব্যবসা চলে, তাদের পরিবার চলে, তাদের সংসার চলে। আমি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। আমি তো দেখি রাজশাহীর মতিহারের সবুজ চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। কোনো উপায় নেই। কিছুক্ষণ আগে আরো ভয়াবহ অবস্থা দেখছিলাম যে পাড়ার ভেতর থেকে গরু লুট করে নিয়ে আসছে। এটা তো শুনতাম আমরা 71 সনে রক্ষী বাহিনী এই কাজটি করতো। এখন কারা করছে? যে কৃষকের গরু বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। এবং দেখলাম একজন ছাত্র তার জীবন রক্ষা করার জন্য পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে, তারপরও এলাকাবাসী তাদেরকে ছাড়ছে না, নির্দয়ভাবে তাদেরকে কোপানো হয়েছে, দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। এরকম অরাজক অবস্থা দেখার জন্য কি এই 24-এর লড়াইটা হলো? আজকে দেখেন, উনি সবুজ ভাই বলছিলেন শুধু সংগঠিত হচ্ছে না, ধানমন্ডিতে একটা আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিল হয়েছে আজকে বোধহয় 3টার পরে, এবং সেই ঝটিকা মিছিলের দৈর্ঘ্যটা কিন্তু বেশ লম্বা, একদম ছোট নয়। আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করি যারা 18 বছর আয়নাঘর ফেস করেছেন, মামলা মোকদ্দমা ফেস করেছেন, ঘরে ঘুমাতে পারেননি, আমরা শিক্ষকরা আমাদের চেম্বার অক্ষত থাকেনি, হামলা করেছে, যদি ভবিষ্যতের বাংলাদেশকে যদি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি করতে চান, দয়া করে নিজেদের মধ্যে বসে আলোচনার পরিবেশ তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে এই 24-এর পরাজিত শক্তিরা যেন আবারও যেন রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে, কোন শক্তির উৎসে আসলে পরাজিত শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার আবার সাহস করছে না, এটি হলো যে এটা কোনো শক্তি খুঁজে লাভ নাই, আমরা নিজেরা সুযোগ করে দিচ্ছি। যারা 24-এর পক্ষভুক্ত তাদের মধ্যে এত বিভাজন হওয়ার তো কথা ছিল না। 18 বছর তারা তো লড়াই করেছিল একটি নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। যে ইস্যুটি এজেন্ডাভুক্ত নাই সেই ইস্যুকে সামনে নিয়ে এসে নির্বাচন হতে দেব না, নির্বাচন করতে দেব না, নির্বাচন হবে না, এ ধরনের হুঙ্কার তো 18 বছরের চেতন এই লড়াই সংগ্রামের সাথে তো সামঞ্জস্যপূর্ণ নয়, একদমই সামঞ্জস্যপূর্ণ নয়। কালকে দেখছিলাম একটি রাজনৈতিক দল, তাদের মূল দাবিটা ছিল সাবেক ভিপি নূরের বিরুদ্ধে যে বর্বরচিত হামলা, সেই হামলার প্রতিবাদে। কিন্তু সেই স্লোগানে বেশ কিছুক্ষণ আমি দেখলাম সেখানে তার এই হামলাকারীদের বিচার নাই, হামলাকারীদের নিন্দা নাই, সেখানে পিআর পদ্ধতির নির্বাচন হবে না, হতে দেব না।
এই যে স্লোগানটা আপনি প্রতিবাদ করছেন বিষয়, তাহলে কি সব কিছুর পেছনে কি এরকম একটি ইস্যু যে নির্বাচন যেন তেন প্রকারে পিছিয়ে দেওয়ার জন্য, দীর্ঘায়িত করার জন্য, বা এটাকে বাধাগ্রস্ত করার জন্য যে যেমনভাবে পারছে যেখানে পারছে এই বিভাজনের সুযোগ নিয়ে কেউ বা কারা এই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি করার চেষ্টা করছে? দেখেন কয়েকদিন আগে কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড নেই, আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নেই। তখন কিন্তু আজকের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো ছিল, স্বস্তিদায়ক ছিল। তাহলে এই যে যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো শক্তি নেই এই নির্বাচনকে ব্যাহত করে, কোনো শক্তি নাই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে, গতকালকে প্রেস সেক্রেটারি বলেছেন, তারপরে হঠাৎ করে 5টি বিশ্ববিদ্যালয়ে আজকে যা ঘটছে, আমি রাজনৈতিক দলকে অনুরোধ করব, যারা নির্বাচনের মধ্য দিয়ে জনরায়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চান, আপনারা নিজেরা প্রস্তুতি নেন যেন কেউ এই মব তৈরি করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, ছোট্ট একটি ঘটনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটছে, তারপরে বরিশালে ঘটছে, সমস্ত দাবি সামনে নিয়ে, সমস্ত দাবিকে সামনে নিয়ে এসে, এবং চট্টগ্রামে আজকে 12টা থেকে 11টা থেকে বোধহয় প্রায় 3 ঘন্টার মতো মুখোমুখি লড়াই, আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে ছাত্ররা অভিযোগ করছে যে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হয়তো পরিস্থিতির আলোকে তারা করতে বাধ্য হয়েছে, কিন্তু আমি বলতে চাই যে গন্ডগোলটা হলো, যে মারামারিটা হলো, তারা তো সবাই 24-এর পক্ষ শক্তি, তারা তো 24-এর বিপক্ষের শক্তি নয়। তো 24-এর পক্ষ শক্তি যদি হয়, তাহলে কেন না নিজেরা লড়াই করছেন? কেন পুলিশের ওপর হামলা করছেন? পুলিশ কেন আমাদের ছাত্র বন্ধুদের প্রতি হামলা করবে? এই সার্বিক বিবেচনায় আমার কাছে কেন জানি মনে হয় টার্গেট একটাই, যারা মনে করে যে নির্বাচন হলে আজকে যে সুবিধাগুলো ভোগ করছি, আজকে যে স্ট্যাটাসগুলো পাচ্ছি, আজকে যে প্রোটোকলগুলো পাচ্ছি, সেই প্রোটোকল নির্বাচনের পরে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে নাও পেতে পারি, তাহলে তারা কি পেছন থেকে এই সমস্ত কলকাঠি নাড়ছে কিনা, সেই বিষয়টিও সরকারকে ভেবে দেখতে হবে। কারণ সরকারের সফলতা, সরকারের ব্যর্থতা, সরকারের ইমেজ, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নির্ভর করছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন যদি সরকার না করতে পারে, বা সেই নির্বাচন যদি ব্যাহত করতে পারে এই সমস্ত বিভিন্ন গোষ্ঠী, তাহলে সেটা দিন শেষে কিন্তু সরকারের ঘাড়ি প্রথম বর্তাবে। যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 123টি সংগঠন 1604 বার সড়ক অবরোধ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেছেন, পুলিশ মানবিক হলে সহিংসতা, কঠোর হলে সমালোচনা হচ্ছে। তাহলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে আসবে, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 123টি সংগঠন 1604 বার সড়ক অবরোধ করেছে। সরকার কি প্রথম থেকে নমনীয় থাকার ফলেই কি পরিস্থিতি এতটা বেসামাল হয়ে উঠল? দেখেন, বেসামাল আমি বলবো না, কিন্তু এটি হওয়া উচিত ছিল না। কারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে বা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন একটি সরকার ক্ষমতায় থাকে, তখন সেই ক্ষমতার এত নড়বড়ে হবে, বা সেই ক্ষমতার আইন শৃঙ্খলা বাহিনী এত নির্বিকার থাকবে, এটি এর আগে আমরা কখনো দেখিনি। 90-এর যদি পরিবর্তনের কথা বলেন, সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, যখন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে ভুয়া স্লোগান দেওয়া হয়, তখন আমার কষ্ট লাগে। আমি কি বিদেশ থেকে, আমেরিকা থেকে পুলিশ নিয়ে সেই দেশকে শাসন করব? আগামীতে যে নির্বাচনটা হবে, নির্বাচনের দায়িত্ব পালন করবে কি পার্শ্ববর্তী মিয়ানমার থেকে পুলিশ নিয়ে এসে? তাহলে আমার সন্তানদেরকে, যারা পুলিশে চাকরি করছে বা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ না করে যদি ভুয়া স্লোগান আমরা দিই, তাদের মনোবল ভাঙ্গাই, তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হবেই। তবে আমি একটা জিনিস বলি, এনবিআর এর ক্ষেত্রে সরকার কঠোরতা অবলম্বন করেছে, শৃঙ্খলা ফিরে এসেছে। আনসারের ক্ষেত্রে সরকার কঠোর হয়েছিল, ফিরে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এটা বললেন, দৃষ্টান্ত সরকারের কাছে আছে কিন্তু, যে কঠোর হলে নিয়ন্ত্রণ করা যায়। যৌক্তিক দাবি হলে আপনি মেনে নেন, দাবি যদি অযৌক্তিক হয় মানার তো কোনো দরকার নেই, কঠোরতা অবলম্বন করতেই হবে। কারণ আপনি যখন বুঝতে পাচ্ছেন যে এই আইন শৃঙ্খলার অবনতি করার মধ্য দিয়ে আপনি স্বৈরাচারের দোসরকে পুনর্বাসিত করার একটা চক্রান্ত থাকলেও থাকতে পারে, তাহলে সেই জায়গাতে নমনীয়তার দরকারটা কেন? এটি আমার ছোট প্রশ্ন। দেখেন, আমি হঠাৎ করে কিছু উপসর্গ, আমি না প্রশ্ন উত্তর খুঁজে পাই না। হঠাৎ করে জাতীয় পার্টি স্বৈরাচার হয়ে গেল, ফ্যাসিস্ট হয়ে গেল, স্বৈরাচারের দোসর হয়ে গেল 1 বছর পরে। ইনু সাহেব যদি জেলখানায় থাকে,
জিএম কাদের জেলখানায় নয় কেন? আমার এই প্রশ্নের উত্তর নেই। ইনু সাহেব যদি জেলখানায় থাকে, আনিসুল হক মাহমুদ জেলখানায় নয় কেন? তারা কি ওই সরকারের সুবিধাভোগী ছিল না? হঠাৎ করে আপনি জাতীয় পার্টিকে এই নিষিদ্ধ করার দাবি নিয়ে এক ধরনের উত্তেজনা ছড়ানো, আমি কোনো উত্তর খুঁজে পাইনি এগুলো কেন। তারপরে দেখেন ইদানিং যে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের ব্যানারে মিছিল। সাধারণ ছাত্র কারা? সাধারণ ছাত্র বলে তো কিছু নাই। কেউ ছাত্রদল, কেউ ছাত্র শিবির, কেউ এনসিপি, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে সাধারণ ছাত্র বলে যে সমস্ত জঘন্য ভাষায় আজকেও আমার জোয়া স্যারের রক্তস্নাত মতিহারের চত্বরে যে ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, এটা কি 24-এর চেতনা? এটা কি গণতন্ত্রের চেতনা? এটি কি আমরা প্রত্যাশা করেছিলাম? এই সাধারণ ছাত্ররা কারা, এদেরকে খুঁজে বের করা দরকার। তারপরে তৌহিদি জনতার নামে দিনাজপুরে, আমি বলছি না দিনাজপুরে সেই ঘটনাটা সমর্থনযোগ্য, কিন্তু তৌহিদি জনতা কেন? আপনি দলের নাম দেন না কেন? দেন আপনি দলের নাম। তারপরে যে জাতীয় পার্টির অফিসে মব তৈরি করা হলো, সেই মবের ভেতরেও বিভিন্ন দলের নেতৃবৃন্দকে আবিষ্কার করা গেল কেন? কেন? আপনি চিটাগাঙ্গে যে ঘটনাটি ঘটলো, এই যে মব তৈরি হলো কেন? এগুলা স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজে বের করতে হবে, গোয়েন্দা তৎপরতাকে বৃদ্ধি করতে হবে। এবং তবে আমি এতটুকু আশাবাদী যে সরকারের তো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই। দুটি বিকল্প হতে পারে, একটা ছেড়ে ছুড়ে চলে যাওয়া, আর একটা হলে নির্বাচন করা। তা আমি মনে করি না অধ্যাপক ইউনূস স্যারের মতো একজন প্রাজ্ঞ মানুষ উনি এই ব্যর্থতার দায়ভার নিয়ে উনি চলে যাবেন। তাহলে নির্বাচনটা ওনাকে সুষ্ঠুভাবে করতে হবে। নির্বাচন যদি করতে হয় তাহলে ভাই যেভাবে বলছেন যে সমন্বয়হীনতা, এই সমন্বয় স্থাপন করার জন্য উদ্যোগটা সরকার প্রধান হিসেবে ওনাকেই নিতে হবে। আজকে 4টি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। দেশে কি হবে কি হচ্ছে এই 4টি মিটিংয়ের মধ্য দিয়ে কিন্তু একটা ফলাফল আসতে হবে। একটা মিটিং হয়েছে সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির মধ্যে, আমি জানি না তার ফলাফল, আমরা জানি না। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, জামাতের সাথে মিটিং হয়েছে। এই মুহূর্তে যখন আমি আপনার সাথে কথা বলছি এনসিপির সাথে মিটিং চলছে, চলমান। প্রয়োজনে আরও সর্বদলীয় মিটিং করে এই সমস্ত মব তৈরি করে যারা জনজীবনের ব্যাঘাত সৃষ্টি করছে, যারা তাদের দাবি দেওয়ার নামে দাবি দেওয়া আদায় করার যে গণতান্ত্রিক যে অধিকার বা পদ্ধতি সেটি অবলম্বন না করে রাস্তা বন্ধ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে, এগুলাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করার জন্য সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় এই নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রাটাকে আরও মসৃণ করা দরকার, আরও বাধাহীন করা দরকার। কারণ নির্বাচন যদি নির্দিষ্ট সময়ে করা না যায় এই মব কালচার কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। নির্বাচন যদি সঠিক সময়ে করা না যায় তাহলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই বিশৃঙ্খলার মাত্রা কিন্তু আরও বেড়ে যেতে পারে। কতদিন আপনি সেনাবাহিনীকে রাখবেন মাঠে? কতদিন? তাহলে আপনার সক্ষমতা আপনি বৃদ্ধি করবেন না। নির্বাচিত সরকার যদি আসে এবং সেটা যদি জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাদের জাতির কাছে কিন্তু একটা দায়বদ্ধতা ভিন্ন আঙ্গিকে, যে তাদেরকে 5 বছর পরে আবারও নির্বাচনে দাঁড়াতে হবে এবং জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে হবে, নাহলে আস্থা করে নিক্ষিপ্ত হবে। অতএব তাদের যে দায়বদ্ধতার জায়গাটুকু, সেই দায়বদ্ধতার জায়গা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অতটা সেই অর্থে খুব থাকে বলে মনে করার কোনো কারণ নাই। সেই জায়গায় থেকে একটা রক্তস্নাত বাংলাদেশের অগ্রযাত্রা পথ চলার মধ্য দিয়ে এই সরকার শপথ নিয়েছিলেন। 1 বছর পার হয়ে গেছে, জনমানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সরকার নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই নির্বাচনটি যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে সম্পাদন করার দায়িত্ব সরকারকে নিতে হবে। রাজনৈতিক দল যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চান তাদের প্রতি আমার আবেদন যে জনগণের মতামতের প্রতি, রায়ের প্রতি, ভোটের প্রতি শ্রদ্ধা রেখে অন্তত সরকারকে সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেদিন দায়িত্বভার গ্রহণ করেছিল। আজকে যদি নন ইস্যুকে আপনি ইস্যু বানান, যদি অদাবিকে দাবি বানান, যেটি আলোচনার মাধ্যমে যে দাবি সমাধানযোগ্য সেই দাবি নিয়ে যদি রাজপথ বন্ধ করে জনজীবনে দুর্ভোগ তৈরি করেন, কৃত্রিম সমস্যা তৈরি করেন, কিন্তু ডক্টর হাসানাত আপনি বলছিলেন যে ক্ষমতার সুবিধাভোগীরাই নির্বাচন বিলম্বিত করতে চাইছে। ক্ষমতার সুবিধা ভোগ করতে হলেও নিশ্চয়ই আনুকূল্য পেতে হয়, সরকারের তরফ থেকে সে আনুকূল্য। না, আমি সেটি বলিনি। আমি বলছি যারা মনে করে যে নির্বাচন হলে এখন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছেন সেই সুযোগ সুবিধা নাও পেতে পারেন, আমি ঠিক ওই শব্দটি ব্যবহার করতে চাই না। আমি বলছি যে এরকম যারা মনে করেন তারা পর্দার অন্তরালে
কলকাঠি নেড়ে এই নির্বাচনকে ব্যাহত করার একটি ষড়যন্ত্র করলেও করতে পারে, এটা আমার পারসেপশন। সুযোগ সুবিধা পেতে হলে নিশ্চয় সরকারের আনুকূল্যের প্রয়োজনও আছে। দেখেন, সরকারের আনুকূল্য আছে কি নেই সেটা তো মানুষ দৃশ্যমান বোঝা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখা যায় না। আপনি আলো দেখতে পারবেন না, আপনার ঠান্ডা লাগলে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি দেখতে পারবেন না। এইরকম কিছু বিষয়, ইনভিজিবল কিছু বিষয় আছে, এটা আমরা কিন্তু বুঝতে পারি যে আপনি কারা আনুকূল্য পাচ্ছে, কারা আনুকূল্য পাচ্ছে না, কারা ব্লেসিং পাচ্ছে, কারা ব্লেসিং পাচ্ছে না, এই বিতর্কেই আমি যেতে চাই না। আমি বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থাকার কথা নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার বিপ্লবের দাবির প্রেক্ষিতে ক্ষমতায় এসেছে, অতএব ওনাদের মূল কাজ হলো সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার হয়ে গেছে, চূড়ান্ত যদি তাই পর্যায়ে হয়, আছে। অন্তর্বর্তী সরকারের তো সব রাজনৈতিক দলের উপর একই ধরনের দৃষ্টি কিংবা নজর থাকা উচিত ছিল। অবশ্যই থাকা উচিত। নাই এই কথা তো আমি বলতে পারছি না, আমার কাছে তো প্রমাণ নেই। আমার কাছে কিন্তু দালিলিক কোনো প্রমাণ আপনি নেই। বলছেন আপনি অনুভব করতে হ্যাঁ, পারছেন। অনুভব করা যায় তো, মাঝে মাঝে তো অনুভব করা যায় যে কোনো দল এক রকমের প্রোটেকশন পায়, আরেক দল আরেক রকমের প্রোটেকশন পায়। কেউ এক রকমের সুবিধা ভোগ করে, আরেকজন আরেক রকমের সুবিধা ভোগ করে, এরকম তো বোঝা যায়। যেরকম কয়েকদিন আগে যদি আপনি বলেন, আমাদের বিএনপির ওই যে ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী সাহেব, উনি বলছেন যে একটা দল বিশ্ববিদ্যালয় আর ব্যাংকগুলো দখল করে, আর একটা দল এই মানে কি বলে মাঠঘাট দখল করে। এটি যদি ওনার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে কেউ না কেউ সুবিধা বেশি পাচ্ছে, কেউ না কেউ সুবিধা কম পাচ্ছে। এটা আমার বোঝার জায়গা আর কি, কিন্তু আমি তো দালিলিকভাবে বলতে পারবো না যে কাকে সুবিধা দিচ্ছে, কাকে সুবিধা দিচ্ছে। তবে একটা কথা বলি, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু বলেছিলেন যে আমরা এই ছাত্রদের দ্বারা গঠিত সরকার। তাহলে সেই ছাত্ররা যখন বিভিন্ন ক্যাম্পাসে অশ্রাব্য গালিগালাজ দেয়, অশ্রদ্ধা করে, অসম্মান করে, ইভেন ইদানিং তো সেই ছাত্র বন্ধুরা প্রধান উপদেষ্টাকে নিয়েও সমালোচনা করে, উপদেষ্টাদেরকে নিয়ে সমালোচনা করে। রাজনীতিতে রুচিহীনতার কোনো জায়গা আছে কি? অবশ্যই নেই। এটা তো নীতির রাজা হওয়ার কথা ছিল। তে নীতি, এই অশ্রাব্য গালি দেওয়া কি নীতি হতে পারে কখনো কোনো ছাত্রের? আজকে এই যে ভার্চুয়াল জগতে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা দেখছে, মায়েরা দেখছে, এই স্লোগানগুলো একসাথে পরিবারের সকল সন্তানদেরকে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে শোনা যায় না, দেখা যায় না, ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। অথচ সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা। জোয়া স্যার 69 ছাত্রদের সামনে দাঁড়িয়ে রক্ত দিয়েছেন, ছাত্রদেরকে গুলি করতে দেননি। সেই জোয়া স্যারের কবরের সামনে দাঁড়িয়ে যখন ছাত্র বন্ধুরা এই সমস্ত শব্দ চয়ন করে, ভাষা প্রয়োগ করে, তখন কিসের বাংলাদেশের কথা আমরা বলছি? কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি? দিন শেষে আমাদেরকে তো শালীন হতে হবে, শব্দ চয়নের দায়িত্বশীল হতে হবে। এখনো আমরা তো ওয়েস্টার্ন কালচারে যাইনি, আর ওয়েস্টার্ন কালচারে গেলেও তো আপনি যা খুশি তাই বলতে পারেন না। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসনাত আলী কামালউদ্দিন সবুজ। যেমনটি অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, খেলোয়াড় বদল হয়েছে কিন্তু একই খেলা হচ্ছে, দেশের সর্বত্রই চাঁদাবাজি হচ্ছে। সেই সঙ্গে যেমনটি ডক্টর হাসনাত আলী বলছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও সমালোচনা রয়েছে। সেই সঙ্গে ব্যাংক দখল, এই বিষয়গুলো তো আমরা সামনে এসেছে বিভিন্ন সময় অভিযোগ আকারে। কিন্তু জানতে চাই, যদি তাই হয়ে থাকে, তাহলে কি আসলে পুরো বিষয়টি আসলে রাজনৈতিক দলগুলোর আপোষেই হচ্ছে, স্বার্থের দ্বন্দ্ব চলছে? না, বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এটা গত আমলের যেই মানে ব্যাংক খাত থেকে শুরু করে সর্ব জায়গায় যে নৈরাজ্য চলেছে, চাঁদাবাজি চলেছে বা যেভাবে লুটপাট চলেছে, সেই অবস্থার সঙ্গে গত এক বছরের তুলনা করাটা এটা ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, গত এক বছরে অনেক কিছু চাঁদাবাজি হচ্ছে। তারপরে মনে করেন ব্যাংক আর্থিক খাতে অনেক জায়গায় আমরা কিছু এসব ঘটনা আপনি যা বলেছেন এসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর্থিক খাতের অনেক শৃঙ্খলা তো ফিরে এসেছে, এটাও তো সত্য। আগে যেরকম অবাধে লুটপাট হয়েছে ব্যাংকের মাধ্যমে, সেই লুটপাট তো অনেকাংশে বন্ধ হয়ে গেছে। সেগুলো তো আমাদেরকে বলতে হবে। আমাদের কথা হলো যে না, আমার যে প্রশ্নটি ছিল কামালউদ্দিন সবুজ, রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভাগ বাটোয়ারা করে সুযোগ সুবিধা গ্রহণ করছে না, সেটা তো বলা এই মুহূর্তে এভাবে বলা তো এটা খুব ডিফিকাল্ট, কারণ রাজনৈতিক দলগুলো এটা তো আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না যে দিতে। এখন এটা আপনি কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা প্রায়শই শুনি। এটা আছে, অভিযোগ আছে। এখন মনে করেন এটা একটা জিনিস হচ্ছে কি, মনে করেন 5ই আগস্টের পরে উপদেষ্টাদের তরফ থেকেও এমন অভিযোগ শুনেছি। 5ই আগস্টের পরে যে একটা পরিবর্তন আসলো, এর মধ্যে তো কিছু কিছু জায়গায় তো কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলোর মধ্যে হয়তো আগের যেই সরকার, ফেসিবাদী সরকার ছিল, তাদের অনেক তাদের সমর্থিত লোকজন হয়তো নাই, কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। সেগুলো হয়তো ফেসিবাদ বিরোধী মানুষ, আবার ফেসিবাদের লোকও তো এখনো সব রয়ে গেছে, অন্য জায়গায় তো রয়ে গেছে।
কাজে সব জায়গাতে পরিবর্তন হয়ে গেছে তা তো না, বরং এটা নিয়ে আপনি দেখেন আজকেও কিন্তু রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য আছে, যেটা উনি ইলেকশন কমিশনে গিয়েছিলেন, ওখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন যে এখনও ফেসিবাদের, যেটা আমরা সবসময় বলি, ফেসিবাদের মানে দোসররা সব জায়গায় বসে আছে, এবং উনি নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন যে এদেরকে বসিয়ে রেখে কিভাবে নির্বাচন করবে। এর আগেও তিনি বলেছেন যে প্রশাসনিক স্বৈরাচারের প্রেতাত্মারা আছেন। তাহলে আপনি যে কথা বলছেন এরা তো এরা তো যে কোনো সময় যে কোনো সুযোগে সদ্ব্যবহার করবে, যেটা যারা আজকে বিএনপির যে নেতা বলছেন এটা তো বিএনপির বিরুদ্ধেই যাবে, উনি বুঝতে পারছেন দেখে বলছে, কিন্তু বিএনপি বিরুদ্ধেও যাবে, জামাতের বিরুদ্ধেও যাবে, এনসিপির বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চলে যাবে যদি এগুলো ফেসিবাদী, কারণ তাদের এজেন্ডা তো ভিন্ন, যে কথা আমি বলেছি। কাজেই কথাটা হচ্ছে যে আপনি একটা যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা রোজার আগে, সেই নির্বাচনটাকে সামনে রেখেই কিন্তু আমাদের সকল কার্যক্রমগুলি পরিচালিত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য, এটা ব্যর্থ দেখছি। শুধু তাই নয়, গত কিছুদিনের কিছু ঘটনা, এর আগে প্রায় অনেক কিছু ঘটনা ঘটেছিল, মধ্যে দিয়ে অনেকদিন বন্ধ ছিল, আবার দেখেন ৭১ মঞ্চ, আবার দেখেন সেই আপনার যে নূরের উপর হামলা, আবার আজকে শুনলাম ওই যে আপনার ধানমন্ডিতে আপনার আওয়ামী লীগ মিছিল করেছে, কয়েকদিন আগে মনে হয় গুলিস্তানেও একটা মিছিল করেছে। এই বিষয়গুলি তাদের যে কামব্যাক করা যে নানাভাবে আওয়ামী লীগের মাধ্যমে এবং জাতীয় পার্টির এইটা আজকে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম স্পষ্টভাবে বলেছেন, উনি সরকারের একজন উপদেষ্টা, যে জাতীয় পার্টির যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সে কাজের জাতীয় পার্টির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ আবার আসছে, এবং ওই যে ওদিন যে হলো যে গণ অধিকার পরিষদ, সেখানে কিন্তু গোয়েন্দাদেরও তথ্য আছে এবং ওনারাও বলেছেন যে সেখানে জাতীয় পার্টির যত লোক না ছিল তার চেয়ে বেশি ছিল আওয়ামী লীগের লোকজন, তারা জাতীয় পার্টির ব্যানারে ঢুকে তারা এই কাজটা, কারণ এখন অনেকেই মনে করছেন যে যেহেতু আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবেন না, হয়তো জাতীয় পার্টিকে সামনে রেখেই এখানে ইনফিল্ট্রেট করবে আওয়ামী লীগ, এর মাধ্যমে জাতীয় পার্টিকে আপনার মাধ্যমে তারা আবার ক্ষমতার কোনো না কোনো মানে অংশীদার হবেন, এটা একটা প্রচেষ্টা আছে এবং সেটা কিন্তু আলোচনা হচ্ছে, আপনি দেখছেন। তো কাজেই আজকে দেখেন যে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর ছিল ১৬-১৭ বছর এবং সব সুবিধা ভোগ করেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এবং আপনি দেখেন জিএম কাদের সাহেব, উনি একটা জাতীয় পার্টির এখন চেয়ারম্যান, উনি নির্বাচনের আগে, যেটা আজকে রিজভী সাহেবও রিপিট করেছে আপনি জানেন, এবং এটা আমরা সবাই জানি, ওই পুরনো কথা রিপিট করেছেন যে ভারত থেকে উনি বলছেন যে ভারতের স্টাবলিশমেন্টের যারা ভারতের স্টাবলিশমেন্টের অনেক গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে ওনার বৈঠক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে নির্বাচনের আগে, মানে গত মানে আপনার মানে স্বৈরাচার আমলের নির্বাচনে, এবং ওদের সঙ্গে অনেক, তখন সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে তাহলে কী আলোচনা হয়েছে, তখন উনি বলেছেন যে কী আলোচনা হয়েছে তাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান কিভাবে বলতে পারে যে আরেকটি দেশের স্টাবলিশমেন্টের অনুমতি ছাড়া উনি বলতে পারবেন না। এর আগে 2014 নির্বাচনের আগেও কিন্তু ভারতের পররাষ্ট্র উপদেষ্টা সুজাতা সিং বাংলাদেশে এসেছিল এবং নির্বাচন কেন্দ্রিক প্রভাবের কথাও কিন্তু শোনা যায়। হ্যাঁ, আসছি আমি। এই প্রসঙ্গে রিজভী সাহেব আজকে বলছেন, যেই জিএম কাদের কথাই বলছেন, যে যিনি অন্য দেশের থেকে আলোচনা করে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত এবং বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে এসে বলতে পারেন যে তাদের অনুমতি ছাড়া উনি কিছু বলতে পারবেন না। উনার তো এদেশে রাজনীতি করারই, সেই দলের এই দেশের রাজনীতি করারই তো মানে সুযোগ দেওয়া উচিত, এটা কিন্তু রিজভী সাহেব আজকে বলেছেন। কিন্তু তো কাজেই কথাটা হচ্ছে, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনি কি এটা কি ভাবতে পারেন যে ভারতে এত সমস্যা, ভারতের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের কোনো বাংলাদেশের এস্টাবলিশমেন্টের সঙ্গে এরকম বৈঠক করে সলা পরামর্শ করে নিজের দেশে যে তাদের এরকম বক্তব্য দিচ্ছে, দেখতে পাচ্ছেন না? তো অন্য দেশেও তো এরকম করে না। তা আমরা কি এতটাই পরাধীন হয়ে গেলাম? আমাদের রাজনীতিতে আমরা ভারতের নগ্ন হস্তক্ষেপের কথা শুনেছি এবং এখনো শোনা যাচ্ছে ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। সেখানে আসলে ভারতের ভূমিকা কি, ভারত কি সমীকরণ করছে, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। কামালউদ্দিন সবুজ যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার, এমন অভিযোগ শোনা যাচ্ছে। বিগত সময় আমরা দেখেছি যে আমাদের নির্বাচন, আমাদের রাজনীতিতে ভারত নগ্ন হস্তক্ষেপ করে গেছে। বর্তমান সময় ত্রয়োদশ নির্বাচন নিয়ে ভারত ভিন্ন কোনো সমীকরণ করছে কি?
না করছে তো ডেফিনেটলি। এখন আপনার দালিলিক প্রমাণও তো দেওয়া যাবে না। কথাটা হচ্ছে যে ভারত, বিশেষ করে ভারত সবসময় বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে সব জায়গায় তাদের যে থাবা সেটা বিস্তার করার চেষ্টা করেছে। আগের সরকারগুলিতে তেমনভাবে পারে নাই। গত 15-16 বছরে একচ্ছত্রভাবে তারা এটা করেছে, বিশেষ করে রাজনীতিতে। আপনি সুজাতা সিং এর কথা বলেছিলেন এর আগের নির্বাচনের কথা। উনি দেখেন এক বাংলাদেশে একটা, ওইটাও যদিও নির্বাচন হয় নাই, বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে, সেখানে পার্শ্ববর্তী একটা দেশের আপনার আপনার একজন এসে কি বলে, উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, স্বরাষ্ট্র না পররাষ্ট্র সচিব, উনি এসে বাংলাদেশে ডিকটেট করছেন এবং ওপেন, এবং এগুলো আমরা মিডিয়া কাভার করছে যে এরশাদ, তখন এরশাদ বেঁচে ছিলেন, এরশাদ নির্বাচনে এরশাদকে বাধ্য করার জন্য নির্বাচনে যাওয়ার জন্য, যে এরশাদ সিএমএইচে ভর্তি হলেন। এবং ভারতে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ একেবারেই দৃশ্যমান। এবং 24 নির্বাচনের আগেও কিন্তু আমরা শুনেছি যেমনটি ওবায়দুল কাদের বলতো যে তলে তলে সব ঠিক হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি। গত 16 বছরে একেবারে দৃশ্যমান। এটা সরকারের পক্ষ থেকে কেমন তেমন দেখুন, গত মানে ফ্যাসিস্ট আমলের যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তো স্বামী স্ত্রীর কথা বলেছেন। আপনাদের এটা কি বলতে পারে কোনো একজন একটা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী কি বলতে পারে? ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে হয়ে গেছে। এবং শেখ হাসিনা বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি আজীবন ভারত সেটা মনে রাখবে। কি দিয়েছে? বাংলাদেশের অনেক কিছুই দিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলি, তারা রাজনীতিতে এমনভাবেই তারা এই গত 1 বছর তারা কিছুদিন তারা কখনোই কিন্তু এই জায়গা থেকে সরে নাই। যেহেতু 5 তারিখে ভারতের এখানে পরাজয় ঘটেছে, যেহেতু ভারত বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বিশ্বাস করে না। তাদের সব রাজনৈতিক দলের সঙ্গে নর্মালি যে সম্পর্ক থাকে সেটা তাদের হয়তো আছে। তারা মনে করে যে ভারত বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, সেই বাংলাদেশ একমাত্র আওয়ামী লীগের মাধ্যমেই সম্ভব, এবং শুধু আওয়ামী লীগের মাধ্যমে রাজনৈতিক দল হিসাবে, এবং এর বাইরে তাদের কিছু সাংস্কৃতিক মানে সংগঠন এখানে আছে, সাংস্কৃতিক সংগঠন কিছু সংগঠন আছে, কিছু মিডিয়ার লোক আছে, বিভিন্ন সেক্টরে তাদের কিছু লোক আছে। তারা ওই অ্যাপারেটাসগুলি ব্যবহার করে এই তাদের আধিপত্যটাকে আপনার বজায় রাখতে চায়। এবং সেটারই পরিকল্পনা হিসেবে যেটা আপনি বলছেন যে ভারতকে নতুন ছক করছে কিনা, ডেফিনেটলি করছে। কারণ ভারত ভাবছে যে বর্তমান যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, এবং সেখানে নিশ্চয়ই তারা সরা পরামর্শ করেই কাজগুলি করছে। এবং জানেন যে কিছুদিন আগে এসালামের 2,500 কোটি টাকার কথাটা একদম আপনার একদম দিবালোকে একদম স্পষ্ট হয়ে এসেছে। 4,500 কোটি টাকা দেওয়া বাংলাদেশে আপনার নানা ধরনের মানে অস্থিতিশীল মানে অবস্থা তৈরি করার জন্য। তো তাইলে কথাগুলি কিন্তু কোনো কিছু কিন্তু গোপন থাকছে না, অনেক কিছুই বেরিয়ে আসছে, আবার কিছু গোপন থাকছে বাংলা। কারণ ভারত এখানে চাইবে যে যেহেতু বাংলাদেশ এখন যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের চেতনা যদি ধারণ করে বাংলাদেশের মানুষ যদি আগামীতে এগিয়ে যায়, তাহলে ভারতের যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশ এখানে কখনোই হবে না। এবং সেই জন্যই তারা মরিয়া হয়ে উঠেছে। আপনি দেখেন ভারত কিন্তু সব জায়গায় পরাজিত হয়ে, এই মিয়ানমার আপনার থেকে শুরু করে আপনার যে কি জানি মালদ্বীপ থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, নেপাল থেকে সব জায়গায় তারা কিন্তু পরাজিত হয়েছে। কিন্তু বাংলাদেশকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তাদের এই যে পরাজয়। তো এখানেই তাদের ফাইটটা, এবং তারা মরিয়া হয়ে উঠেছে, এবং তারা চায় যে যদি নির্বাচনটা এখানে বানচাল করে দেওয়া, তাদের যে অ্যাপারেটাসগুলি আছে, সেই সঙ্গে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এবং বানচালটা তো তারা একা করতে পারবে না। তাহলে তাদের যে সহযোগী, তাদের যে নানাভাবে বেনিফিশিয়ারি যারা আছে এখানে, ব্যুরোক্রেসিতে আছে, ডিপ স্টেটও থাকতে পারে, অন্যান্য জায়গায় তারা কিন্তু ব্যবহৃত হচ্ছে কিন্তু। এবং সেটার কিছু জিনিস কিন্তু আমরা কিন্তু আলামত দেখতে পাচ্ছি। তো কাজেই ভারতের এই ফাঁদে পা দেওয়া, তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশকে যদি আমি ভালোবাসি, বাংলাদেশের যদি নাগরিক হয়ে থাকি, তাহলে তো তাদের এই ফাঁদে পা দেওয়া তো মানে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। কারণ ভারত কখনোই গত 54 বছরে প্রমাণ করতে পারে নাই, বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ করতে পারে নাই। কারণ স্বাধীনতা যুদ্ধের কথা বাদ দিলাম, সেটাই আলোচনা আমি যাব না, কিন্তু সেটা নিয়েও অন্য আলোচনা আছে, আমি সেটার কথা বলছি না। আমার কথা হচ্ছে তাহলে যে এই রাষ্ট্রটা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, খুব ভালো, আমরা
এই জন্য আমরা কৃতজ্ঞ আছি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এর পরবর্তী 54 বছরে ভারতের কি ভূমিকা ছিল বাংলাদেশে আপনি যদি ভালো করে দেখেন, প্রত্যেকটা পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে সেটিও পর্যালোচনা করেন সীমান্ত রক্ষা থেকে শুরু করে কামালউদ্দিন সবুজ। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী। দেশের ইতিহাসে এবারে নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে নির্বাচন কমিশনের সামনে এবার বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে, রীতিমতো অগ্নি পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে। তারা কিছু কিছু বিষয় উল্লেখ করছে, ইসির উপর আস্থা ফেরানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনাস্থা ও সংকট নিরসন করা সহ আরো অসংখ্য কারণ রয়েছে। এবং তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে বিগত 3টি বিতর্কিত নির্বাচনে যারা সংশ্লিষ্ট ছিল তাদের কেউ কারাভোগের মধ্য দিয়েও যাচ্ছে। সবকিছু মিলিয়ে ইসি কি বাড়তি চাপ অনুভব করছে? দেখেন, বাড়তি চাপ তো নিঃসন্দেহে আছে, শুধু ইসি নয়, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপ আছে, প্রশাসনের উপরে চাপ আছে এবং নির্বাচন যারা কন্ডাক্ট করবে তাদের উপরে চাপ আছে। তবে সবচেয়ে বেশি চাপটা এই মুহূর্তে রাজনৈতিক দলের উপরে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ তাদের কথা মতোই তো ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। তবে আমি আজকে এখানে দাঁড়িয়ে এই 24-এর জুলাই বর্ষপূর্তির পরে দাঁড়িয়ে শুধু এতটুকু বলতে চাই যে আমার ছাত্র বন্ধুরা পেরেছিল তাদের একটা আহ্বানের মধ্য দিয়ে গোটা জাতির সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে। আজকে আমি ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, দেশ ভালো নেই, দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভালো নেই, ক্যাম্পাসগুলো ভালো নেই, যে সমস্ত ক্যাম্পাস থেকে এই ছাত্র বন্ধুরা রাজপথে নেমে এসে স্বাধীন করলো, সেই ক্যাম্পাসগুলো শান্তি ফিরানোর জন্য তাদের বোধহয় আবারও দায়িত্ব পালন করতে হবে, ভূমিকা নিতে হবে এবং শান্তি ফিরাতেই হবে। 2 নম্বর যেটি হলো যে এটা ছাত্র বন্ধুরা করতে পারে। 3 নম্বর, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা চুপ না থেকে তারাও একটা সর্বদলীয় মিটিং আহ্বান করতে পারে। এই যে ক্যাম্পাসে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ বা অস্থিতিশীল করা বা নির্বাচনকে একটা বানচাল, যে সবুজ ভাই যেমনটি বলছেন দেশি বিদেশে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দিয়ে যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যায় এবং 24-এর পক্ষ শক্তির মধ্যে যে আস্থাহীনতা বা আস্থার সংকট তৈরি হয়েছে, সেই সংকট সেটি করার জন্য আমি এখান থেকে আহ্বান জানাচ্ছি। দেখেন, এই 24-এর পরে ষড়যন্ত্র কিন্তু পরপরই শুরু হয়েছে। 6 মাস নেওয়া যেতেই আমরা বিএনপির সাথে এনসিপির কথার লড়াই দেখেছি, এনসিপির সাথে জামাতের কথার লড়াই দেখেছি, আবার জামাতের সাথে বিএনপির কথার লড়াই দেখেছি। এখন আবার কখনো আর্মিদের সাথেও কিন্তু কথার লড়াই বলতে এক পক্ষে লড়াই দেখেছি। আর্মি তো চুপচাপ থেকেছে, কিন্তু এটি ভুলে গেলে চলবে না যে 4 তারিখে যদি আর্মি ছাত্র বন্ধুদের সপক্ষে না দাঁড়াতো, জনগণের পক্ষে না দাঁড়াতো, 5 তারিখ ঘটা কিন্তু এত সহজ ছিল না। যদি আর্মিরা যদি ছাত্র বন্ধুদেরকে তাদের ট্যাঙ্কে উঠিয়ে উল্লাস করার সুযোগ করে না দিত, তাহলে আজকের বাংলাদেশে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি সেটা বোধহয় সুযোগ হতো না। তবে হ্যাঁ, যারা নূরকে মারার ক্ষেত্রে সামনের কাতারে একবারে দৃশ্যমান দেখা যাচ্ছে, সেই বাহিনীর দুষ্কৃতিকারীদের বিচার হতে পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দয়া করে যেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাজনৈতিক পক্ষকে বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই রাজনৈতিক 24-এর রাজনৈতিক পক্ষগুলোর মুখোমুখি দাঁড় করানো না হয়। এর মধ্য দিয়েও কিন্তু ষড়যন্ত্র ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, প্রশাসনের সাথে, স্ট্যাবলিশমেন্টের সাথে যখন রাজনৈতিক দলের একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ভালোর চেয়ে সেটি খারাপ বেশি হতে পারে। বরং সবাই তো 24-এর পক্ষ শক্তি। আপনি যদি 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আজকের এই পর্যন্ত আসার ক্ষেত্রে আপনি অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত, এনসিপি, আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি সবাই মিলেই তো চেষ্টা করে বাংলাদেশটা আজকে এই জায়গায় আসছে। হ্যাঁ, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। কেন আমরা এতটা অস্থিরতা দেখছি? এই বিপ্লবোত্তর নৈরাজ্যের পরিণতি আসলে কোন দিকে ধাবিত করবে? পরিণতি ধাবিত করবে আজকে ধানমন্ডির মিছিল। একটি যে রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ, আমার পুলিশ বাহিনী কি এত অক্ষম, আমার গোয়েন্দা সংস্থা কি এত অক্ষম যে তারা জানতে পারলো না যে এতগুলো মানুষ ধানমন্ডিতে আজকে মিছিল করবে? কোনোই অক্ষমতা নাই, বরং আমাদের মধ্যে এই অনৈক্য, বিভাজন, ইতিমধ্যেই তো সরকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমি সেটাই বলছি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা তাদের গোয়েন্দা সংস্থা এত অক্ষম, এটি অন্তত আমি বিশ্বাস করি না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো 24-এর পক্ষ শক্তির মধ্যে অনৈক্য। আপনি যদি এক জায়গায় হন, যে পক্ষগুলো বললাম, তারা যদি আবারও
দ্রুত সময়ের মধ্যে, যেহেতু নির্বাচন করতে হবে, এই সরকারকে তো যেতে হবে, আর একটা সরকার তো আসতে হবে, এবং এই জুলাই সনদ তো বাস্তবায়ন করতে হবে, এর তো একটা আইনি ভিত্তি দিতে হবে, এবং যারা মানুষ খুন করলো তাদের তো বিচার করতে হবে। তো এগুলো যদি করতে চান, তো নিজেদের মধ্যে কি কাদা ছোড়াছুড়ি করবেন, নিজেদের মধ্যে কি লড়াই করবেন, কথার লড়াই? বরং আলোচনার টেবিলে, যেটি 18 বছরে অনুপস্থিত ছিল, আমরা বলতাম আলোচনা করেন, সমাধান করেন, হইতো না, কিন্তু এখন তো আলোচনা হচ্ছে। আমি তো বললাম আজকেও 4টি মিটিং হয়েছে, নিশ্চয়ই এর মধ্য দিয়ে ভালো কিছু আসবে। দরকার হলে সর্বদলীয় মিটিং হোক, যদি সরকার না ডাকে বিএনপি ডাকতে পারে, এনসিপির ছাত্র বন্ধুরা ডাকতে পারে, যেভাবে আমাদেরকে ডাকিয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, সবাইকে ডেকে ছাত্র বন্ধুরা এক কাতারে এক রাজপথে দাঁড় করায় দিতে সক্ষম হয়েছিল। এখনো সেই দায়িত্বটি পালন করতে পারে। ক্যাম্পাসে এই নৈরাজ্যকর অবস্থা হবে কেন? কারা আমার ছাত্র বন্ধুদেরকে গায়ে হাত তুলবে? কেন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সহকর্মী প্রভৃতিকে কান্না করে বলতে হবে আমি সহযোগিতা চেয়ে আমি সহযোগিতা পাইনি, আমার ছাত্রদেরকে হামলা থেকে রক্ষা করাতে পারিনি? এই পরিণতি একজন শিক্ষকের হবে কেন? নিশ্চয় অস্থিরতা নিরসনের দায়িত্ব সবার উপর বর্তায়, সবার উপরে, এবং সমস্ত পক্ষগুলো যারা রাজনৈতিক স্টেক হোল্ডার এই মুহূর্তে ফ্যাসিস্ট ছাড়া, প্রত্যেকের কাছে আমি করজোড়ে অনুরোধ করতে চাই, আপনারা বসেন। সমস্যা চিহ্নিত হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সমস্যা চিহ্নিত হয়ে গেছে, সনদ কিভাবে বাস্তবায়ন করবেন, সমস্যা চিহ্নিত হয়ে গেছে, বিচার কোন পদ্ধতিতে করবেন, নির্বাচন কোন পদ্ধতিতে করবেন, সমাধানে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় বা ঐক্যমত্যের সিদ্ধান্ত গ্রহণ করুন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন, সরকারকে সহযোগিতা করুন। কার বিরুদ্ধে লড়াই করছি? যাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আন্দোলন করে। কার বিরুদ্ধে কথার বান ছাড়ছি? যাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আন্দোলন করে। এবং এই সরকারের দলগুলোর ছাড় দেবার মানসিকতাও এবং থাকতে এই হবে। সরকারের সমালোচনা করে তো কোনো লাভ নাই, কারণ এই সরকার তো নিজেরা জোর করে আসেনি, আমরা তাদেরকে আনিয়েছি। তা আমরা যেহেতু এনেছি, তাদের পাশে শক্তভাবে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এইটুকু সাহস দেওয়া দরকার আমাদের সকল রাজনৈতিক দলের, সকল শ্রেণী পেশার মানুষ। আপনারা একা নন, আপনারা যদি ন্যায্য যেখানে আছে দাবি পূরণ করুন, যেখানে অন্যায্য দাবি অসাধ্য সাধন করা যায় তার নজির কিন্তু আমরা 1 বছর আগেই দেখেছি। আমি দুটো উদাহরণ আপনাকে দিয়েছি যে এনবিআর অচল করতে চেয়েছে, সরকার শক্ত হাতে সেটা দমন করেছে, শৃঙ্খলা ফিরে এসেছে। আনসাররা বিদ্রোহ করে সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, সরকার শক্ত হয়েছে, সব ভাগিয়ে গেছে। তবে যৌক্তিক দাবি যেগুলো আছে সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমি আমার যে সমস্ত এই দাবি লিগ একসময় বলতাম যারা করছেন, আমি বলছি না আপনাদের দাবি অযৌক্তিক। 18 বছর দাবি করেননি, 18 বছর দাবি করতে পারেননি, 18 বছরের আশপাশে আসতে দেওয়া হয়নি। এখন এই স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতার পর্যায়ে নিয়ে গিয়ে সরকারের এই গণতান্ত্রিক অগ্রযাত্রার যে পথ ওপেন হয়েছে সেটাকে রুদ্ধ করেন, এমনটি জাতি প্রত্যাশা করে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী, ধন্যবাদ জানাচ্ছি কামালউদ্দিন সবুজ। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি এদের সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।